কিছুদিন ধরে ভাবতেছিলাম পাহাড়ি নিয়ে কথা বলবো। পাহাড়ে যা হচ্ছে তা রীতিমতো মানবাধিকারের লঙ্ঘন। বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ওখানে বাচ্চা থেকে শুরু করে নারী, তরুণী, তরুণ থেকে শুরু করে সকল বয়সী মানুষকে তারা যেভাবে নিপীড়ন করতেছে, তা পুরোপুরিভাবে আমার মতে পুরোপুরিভাবে এটা মানবাধিকারের লঙ্ঘন। গতকালকে দেখলাম আমাদের একজন কাছের জুনিয়র জেনিফার জেনিফারের ছবি দিল, তারা কিভাবে মানবেতর জীবনযাপন করতেছে, তারা বনে জঙ্গলে কিভাবে তারা রিস্কি লাইফ লিড করতেছে। আথান বোমের মাধ্যমে জানলাম কিভাবে সেখানে স্পোর্টসম্যান থেকে শুরু করে নটরডেম কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে কত ধরনের মানুষকে তারা নিপীড়ন করতেছে, জেল হাজতে রাখতেছে। এখন যৌথ বাহিনী বা সেনাবাহিনী যখন কোথাও অভিযান চালায়, তখন কি এভাবে করতে পারে তারা? এটা কি মানবাধিকার লঙ্ঘন না? তারা, আমরা যদি তাদের সাকসেস রেটটা দেখি, তারা খুব বেশি কেএনএফকে ধরতে পারতেছে না। মানে বলতে গেলে তাদের সাকসেস রেটের কথা যদি বলি, তাদের সাকসেসফুল না। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে তারা সাধারণ মানুষকে রীতিমতো নিপীড়ন করেই যাচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কেএনএফের যখন জন্ম হয় তখন কিন্তু সেনাবাহিনীর একটা খুব আগ্রহ দেখতে পায় এবং এক ধরনের মদত তাদের প্রতি ছিল। কিন্তু কি এমন হলো, কেন আজকে কেএনএফের সাথে আবার সেনাবাহিনীর যুদ্ধ? এবং যে যুদ্ধের ফলে ফলশ্রুতিতে আমরা দেখলাম কয়েকদিন আগে ওখানে একটা সেনাবাহিনীর ক্যাম্পও হয়ে গেল। এখন এটার মানেটা কি? এখানে আপনি যুদ্ধ করতেছেন, আপনি এক ধরনের মদত দিয়ে যে সংগঠনটাকে আপনি বড় করেছেন, আবার তাদের সাথে আপনার যুদ্ধ হচ্ছে এবং আপনার দেখা যাচ্ছে আপনি সাধারণ মানুষকে নিপীড়ন করতেছেন। এটা তো এক ধরনের প্রশ্ন রাখে, আসলে আপনাদের উদ্দেশ্যটা কি? এবং দেখেন, এই যে নিপীড়ন, এই নিপীড়ন কিন্তু কোনো ধরনের পত্রিকায় আসতেছে না। এখন সাংবাদিকতা বা পত্রিকা বা মিডিয়াকে বলা হয় ফোর্থ পিলার অফ এ কান্ট্রি। সাংবাদিক মানে মিডিয়াকে বলা হয় একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই চুপ, হবেই তো চুপ। এখন চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, এখন তাদের হাতে সকল ধরনের মিডিয়া, সকল ধরনের প্রতিষ্ঠান তাদের হাতে। এখন তারা যা বলাতে চাই তাই বলবে। এখন মিডিয়া সবাই বলতেছে এরা এরা রাষ্ট্রদ্রোহী, এরা রাষ্ট্রের সাথে যুদ্ধ করছে। হ্যাঁ, মিডিয়াও বলতেছে তাই। কিন্তু এখানে আদৌ কোনটা সত্য সেটা আমরা কিন্তু জানতে পারতেছি না। যেহেতু ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি নাই, আমরা যেহেতু অনেক বছর ধরে আমরা ভোট দিতে পারি না, এখানে যারা জনপ্রতিনিধি আছে তারাও যেহেতু শাসক গোষ্ঠী, বর্তমান সরকারের যেহেতু লেজুর বৃত্তি করতেছে, তাহলে আমরা সত্য কি তা আমরা জানতে পারি না। এখন এভাবেই সকল জায়গায় এইভাবে অস্পষ্টতা, সকল জায়গায় এভাবে নিপীড়ন, আমরা আসলে কার প্রতি বিশ্বাস করব? আবার আরেকদিকে দেখতে পাই, এই যে পাহাড়ি জনগোষ্ঠীর যে একটা এখানকার সরকারের সাথে যে একটা লড়াই, এটা কিন্তু অনেক বছর আগের। এটা আমি যদি এটার কথা হচ্ছে একদম 1972-এ যখন আমাদের কনস্টিটিউশনটা হয়, তখন থেকেই তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে, অর্থাৎ সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে আমাদেরকে বাঙালিদেরকে এখানকার জাতি হিসেবে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু এখানকার যে অন্যান্য জাতিগোষ্ঠী আছে, আরও বাঙালি ছাড়াও আরও অনেকগুলো জাতিগোষ্ঠী কিন্তু বাংলাদেশে আছে, সমতলে আছে, পাহাড়ে আছে, কিন্তু তাদেরকে কিন্তু সেই স্বীকৃতিটা দেওয়া হয় নাই। এখন একটা রাষ্ট্রের কাজটা কি? একটা রাষ্ট্রের কাজ সবাইকে স্পেস দেয়া। একটা রাষ্ট্রে এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকবে, বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ থাকবে, বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, সবাইকে স্পেস দিতে হবে। রাষ্ট্রের কাজ যত ধরনের মতের অমিল, যত ধরনের বিভেদ তা গুছিয়ে আনা, সবাইকে স্পেস দেয়া, এটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। কিন্তু আমরা দেখতে পাই শুধু বাঙালি ছাড়া এখানে অন্যান্য যেসব জাতিগোষ্ঠী আছে তাদের কাউকে কোনো স্বীকৃতিই দেওয়া হয় না। এই স্বীকৃতিটা যদি অন্তত তখন দেওয়া হতো, তাইলে এটা হতো না। পরবর্তীতে 1973-74 সালের দিকে বঙ্গবন্ধু নিজে ঘোষণা করতেছেন তোমরা বাঙালি হয়ে যাও। এবং পরবর্তীতে জিয়াউর রহমান বা অন্যান্য সরকার আসলো, তারা সেখানে স্যাটেলার বসাতে লাগলো। তারা যে সমস্যাটা তার তৈরি হলো, সেই সমস্যার সমাধান না করে তারা যেটা চেষ্টা করলো, একীভূত করার মাধ্যমে তাদেরকে ওখানে বাঙালি ঢুকিয়ে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, এই পথে তারা আগালো এবং সমস্যা এখনও চলতেই থাকলো। এবং ফলে আমরা দেখতে পাচ্ছি 53 বছর পরও লড়াই থামতেছে না। এবং আমরা অনেক সময় দেখতে পাচ্ছি আবার
এই যে সমস্যাগুলো আরও জটিল করতেছে এই ধরনের গোষ্ঠীগুলো জন্ম হওয়ার পরে। আমরা ইউএসের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাই তারা সবসময় একটা শত্রু তৈরি করে মানে হামলা করা, কাউকে শিক্ষা দেওয়াটা জায়েজ করে না। একইভাবে আমরা এখানেই দেখতে পাচ্ছি সেনাবাহিনী বা ওখানে যারা যারা আছে, যারা প্রভাব খাটাচ্ছে, বা ওখানে ইভেন মানে নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে যেসব সুবিধাভোগী মানুষ আছে, ইভেন বেশিরভাগই দেখা যাচ্ছে চাকমা বা এরপরে যদি আমি বলতে চাই মারমা, তাদের মধ্যে থেকে কিন্তু অনেকে কিন্তু শাসক গোষ্ঠীর সাথে কাঁধে হাতে হাত মিলিয়ে তারা এই নিপীড়ন করেই যাচ্ছে। তারা কিন্তু এই যে এই স্বীকৃতির কথাও কিন্তু তারা এখন বলতেছে না। তারা লুটে পুটে খাচ্ছে, পাহাড়ে নিপীড়ন করতেছে অন্যান্য জাতিগোষ্ঠীরকে, তারা এটাকে বেছে নিছে। খুবই জটিল অবস্থা। এবং আজকে বাংলাদেশে যদি আমাদের ভোটাধিকারটা থাকতো, আজকে আমাদের ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি থাকতো, আজকে যদি আমাদের মিডিয়া আমাদের হাতে থাকতো, জনগণের হাতে থাকতো, আজকে কেনে কেনে রাষ্ট্রের আজকে কেনে সন্ত্রাসী কি সন্ত্রাসী না, আজকে কারা আসলে এই যে ঝামেলাটা সৃষ্টি করতেছে, কারা নিপীড়ন করতেছে, সব কিছু কিন্তু আজকে স্পষ্ট হয়ে যেত। কিন্তু এখন হচ্ছে না, কারণ আমাদের ভোটাধিকার নাই। আজকে আমাদের বছরের পর বছর ধরে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভোটাধিকারটা আমরা হারিয়েছি। আমাদের এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা গিলে খেয়েছে। এখানে সেনাবাহিনী আজকে তাদের কাজ রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারা ব্যবসা করে বেড়াচ্ছে, তারা কনস্ট্রাকশন কোম্পানি, তারা শপিং মল থেকে শুরু করে তার যাবতীয় ব্যবসায় নেমেছে, এবং তাদেরকে নিয়ে কোনো ধরনের কেউ কথাও বলতে ভয় পায়। এভাবেই চলতেছে আমাদের বাংলাদেশ। এবং আমরা এখান থেকে মুক্তি চাই, আমরা পাহাড়ের মুক্তি চাই, আমাদের প্রত্যেকটা প্রাণের মুক্তি চাই, আমাদের এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে সকল নাগরিক সমান স্পেস পাবে, প্রত্যেককে স্বীকৃতি দেওয়া হবে। এখানে নারী পুরুষ, ধনী দরিদ্র, এখানে নারী পুরুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এটা বলে আমরা মাথা উঁচু করে আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করব, সে আশাটাই আমি ব্যক্ত করি।